স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস। পর্ব সংখ্যা 52। হাসপাতালে নিয়ে আসা হয়েছে নাজাকে। ওর মাথা ফেটে অঝরে রক্ত ঝরছিল, এক লাল রক্তের বিষাদ ছুঁয়ে যাচ্ছিল চারপাশে, এমন রূপ করছিল। তৌসির নাজার ওড়না দিয়ে কোনো মতে নাজার মাথাটা শক্ত করে বেঁধে তাকে কোলে তুলে পাগলের মতো ছুটে এসেছে হাসপাতালে। নাজা এখন পুরোপুরি জ্ঞানহীন। ডাক্তাররা দ্রুত তার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে আসে নাজার বাবা সিদ্দিক সাহেব, সাথে লাল চাচু, মাস্টার চাচু এসেছে, আর ছোট চাচু। এসে তো তারা বরাবরের মতো তৌসিরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাদের সরাসরি অভিযোগ, তৌসির নাজাকে মেরে এই অবস্থা করেছে। যদিও তারা মনে মনে খুব ভালো করেই জানেন তৌসির অন্তত এই কাজটা জীবনেও করবে না, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো যে কোনো মূল্যেই এই সুযোগ কাজে লাগিয়ে হলেও ওদের ডিভোর্স করানো। পরিস্থিতি আর সহ্য করতে না পেরে তৌসির এবার রাগে ফেটে পড়ে। তীব্র এক ধমক দিয়ে এসে বলে ওঠে, ওকে আগে জ্ঞান আসতে দেন। বাপেরা ওরে আগে জ্ঞান আসতে দেন বাপেরা, তারপর তোমাদের সবার দোষ, তোমাদের সবাই ভরিস। কিছুক্ষণ পর নার্স কেবিন থেকে বেরিয়ে এসে জানান পেশেন্টের জ্ঞান ফিরেছে। খবরটা শোনা মাত্র নাজার বাবা আর মাস্টার চাচ্চু হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে। নাজা তখনও বেড রেস্টে হেলান দিয়ে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। তৌসির ভেতরে যেতে চাইলেও সিদ্দিক সাহেব তাকে আটকে দেয়। তাদের সাফ কথা, আগে তারা তাদের মেয়েকে দেখবেন, তারপর তৌসির যাবে। কিন্তু কেবিনে ঢোকার পরপরই এক অপ্রত্যাশিত দৃশ্য তাদের হতবাক করে দেয়। বাপ চাচাতে দেখে তাদের নাজা মুখে কোনো স্বস্তির ভাব যেন ফুটে ওঠে। তা যেন এবার হলো না, বরং সে চাতক পাখির নয় ব্যাকুল হয়ে ওঠে। আব্বা, মাস্টার চাচ্চু, তৌসির কোথায়? তৌসির কোথায়? গলা শুকিয়ে কাঠ হয়ে আসে তার। ঢোক গিলে সে আবার অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে, উনি কোথায়? নাজার কথা শুনে সিদ্দিক সাহেব আর মাস্টার চাচ্চু থমকে যান যেন এই মুহূর্তে। তারা কেমন করে যেন তাকিয়ে থাকে নাজার দিকে। সে আজ তাদের সামনে দাঁড়িয়ে শুধু তৌসিরকে খুঁজছে। এদিকে বাইরে তৌসিরকে আটকে রাখা হয়ে সম্ভব হয়নি। সজোরে দরজা খুলে সে সপাটে কেবিনে প্রবেশ করে। তৌসিরকে দেখা মাত্রই নাজা তাল হারিয়ে যাওয়ার প্রাণ যেন ফিরে পায়। দু হাতে বাড়িয়ে এসে ব্যাকুল অবুঝ বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ওঠে। তৌসির দ্রুত পা চালিয়ে বেডের পাশে গিয়ে বসে। তৌসিরের পাশে বসা মাত্রই নাজা আর তার বাবা চাচাদের উপস্থিতি তোয়াক্কা না করে তৌসিরের গলা শক্ত করে জড়িয়ে ধরে ওর মতো হচ্ছিল ওই সময় বুঝি ও শেষ, আর সে এই দুনিয়ায় কে দেখবে তাকে। নাজা তৌসিরকে আঁকড়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনি কই ছিলেন? তৌসির মুহূর্তেই এক দ্বিধায় পড়ে যায়। সে কি এখন ওকে নিজের থেকে সরিয়ে দেবে নাকি বুকের সাথে লেপ্টে রাখবে? ওর সামনে ওর বাপ চাচা দাঁড়ানো, চোখেও একটা লাজ আছে, কিন্তু নাজার এমন আকুলতা দেখে সে নিজেকে সামলাতে পারে না। আলতো হাতে নাজার চুলে বিলি কেটে দিতে দিতে কোমল কষরে বলে, এই তো এখানেই ছিলাম, কান্না করো না। নাজা তৌসিরের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে, আমি ভেবে তো ছিলাম আমি আর আপনাকে দেখতেই পাবো না। নাজার এমন কথায় তৌসির ফেটে পড়ে পুনরায়, ক্ষতগুলো নতুন করে খুঁচিয়ে ওঠে। নিজের অতীত আর বর্তমানের এই তীব্র আঘাত সে কিছুতেই নিজেকে বোঝাতে পারে না। চোখের সামনে এই দৃশ্য। মাস্টার চাচু সিদ্দিক সাহেব ইশারা করে বললেন, চল এখান থেকে, আমরা পরে আসবো। সিদ্দিক সাহেবও কোনো কথা আর বাড়ান না। অতি বিরক্ত নিয়েই ক্ষোভ নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান তারা। তৌসির সাথে সাথে নাজারও এই নৈকট্য অপেক্ষা করলো না। সহ্য করা যেন ভীষণ কঠিন হয়েছিল না তৌসিরের কাছে। তারা কেবিন থেকে বেরিয়ে যেতে তৌসির ও নাজার কোমর শক্ত করে চেপে ধরে তাকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নিয়ে অবধ চুলগুলো সযত্নে কানের পিঠে গুঁজে দিয়ে আঙুলে আলতো করে ছোঁয়ায় তার চোখের পানি মুছে দেয়। তারপর নাজার কপালে দীর্ঘ এক চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলে, তুই এমন করলি কেমনে? জানোস, আমার মনে হইতেছিল তুই বুঝি চইলা যাবি। আমার খুব ভয় লাগতেছিল। তুই বিশ্বাস করবি, এই তৌসির শিকদারেরও ভয় হয়।
বুঝতে পারছোস? নাছা অপলক দৃষ্টিতে তৌসিরের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে মুখটার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ, অতঃপর ধীর সুস্থে তৌসিরের বুকে মাথা রেখে মিনমিন করে বলে, আমি আসলে নিতে পারিনি তৌসির, আমার বুকের ভেতরটা কেমন কাঁপতে শুরু করে, এই দেখুন। বলেই নাছা তৌসিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কাঁপতে থাকা বুকের কাছে চেপে ধরে। তৌসিরও খুব স্পষ্টভাবে নাচার বুকের ভেতরে দ্রুত ধুকপুকুনি টের পায়। অন্য হাতে তাকে শক্ত করে চেপে আলগা করে নিতেও, ক্ষত তো আমার, পুরুষ কেন তুই? নাজা এর কোনো সরাসরি জবাব দেয় না, শুধু ছোট্ট চোখে অবদনীয় সুরে বলে, আমি বাড়ি যাব, আমায় নিয়ে যান। তৌসিরের কপাল কোচকে প্রশ্ন করে, বাপ চাচার সাথে কথা কবি না? নাজার ক্লান্ত কণ্ঠে নিরুত্তরভাবে বলে, ইচ্ছে নেই। তৌসির নাজার মানসিক অবস্থা খুব ভালো করে বুঝতে পারে না, তাই আর কোনো ভনিতা করে না। তাকে সাবধানে দুহাতে করে কোলে তুলে নিতে নিতে স্বভাবসুলভভাবে বলে, সাবধানে। খুনসুটি সুরে এবার বলে উঠল, এরপর থেকে সাবধানে থাকবি। তুই যদি এমনি বারবার হাসপাতালে আসতে থাকোস তাহলে কিন্তু শুধু শুধু আমার পয়সা লস হইব। তৌসিরের এই কথাই নাজা আজ আর কোনো অভিমান অভিযোগ করল না, বরং ঠোঁটের কোণে একটা মলিন হাসি ফুটিয়ে সে তৌসিরের প্রশস্ত বুকে আবারও গভীরভাবে লেপ্টে যায়। সবকিছু এখনো তার ভ্রম লাগছে, স্বপ্ন লাগছে, বেঁচে আছে যে, এটাই যেন তার কাছে ভ্রম। তৌসিরের সাথে তো অনেক আছে, আর কি চাই? না, আর কিছু চাই না। তৃষ্ণা শুয়ে আছে নিচে মাটিতে পাটি পেরে, তার পাশে ঘেঁষে শুয়ে আছে ওয়াসেস। কখনোই সে তৃষ্ণার পাশে শয় না, কিন্তু আজ শুতে বাধ্য হয়েছে, কারণ আজ তৃষ্ণা তাকাচ্ছে। আর যখন থেকে তৃষ্ণার মুখে এই কথাটা শুনেছে সে, তখন থেকে যেন তার ভেতরে তুফান বইছে। তৃষ্ণাকে হারানোর ভয়ে সে ভীত হয়ে গেছে। এই তীব্র যন্ত্রণা সে নিতে পারছে না। নিজের সাথে রাখতে চায় সে তৃষ্ণাকে, নিজের পাশে রাখতে চায় তৃষ্ণাকে। তৃষ্ণা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তার চোখে ঘুম নেই, বুকটা ধকধক করছিল। তাই কোনো উপায় না পেয়ে সেও নিজে অশান্ত বুকটাকে শান্তি দিতে ঘুমন্ত তৃষ্ণার পাশ ঘেঁষে শুয়ে পড়েছে। ওয়াসিসের দীর্ঘশ্বাস ছেড়ে তৃষ্ণার দিকে ধীরে ধীরে তাকায়। তৃষ্ণার শরীরের সাথে নিজের শরীরটা ঘেঁষে তৃষ্ণার পিঠে নিজের কাঁপা কাঁপা হাত দিতেই ধীরে ধীরে অনুভব করে। তারপরই একটানে তার শক্তপোক্ত হাত টেনে নেয় তৃষ্ণাকে, নিজের সাথে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে তৃষ্ণার পিঠ ঠেকায়। কিছুক্ষণ এভাবেই থেকেই মুখ একটু বালিশ থেকে নামিয়ে এনে তৃষ্ণার উন্মুক্ত ঘাড়ে গুঁজে দিয়ে হুশ করে উষ্ণ শ্বাস ছাড়ে। তৃষ্ণার চোখ খুলে যায়। চোখ খুলে ওয়াসেসকে নিজের এত নিকটে দেখে তার অবস্থা যেন দেখার মতো। এমন অবস্থায় দেখে তৃষ্ণা এক প্রকার চিৎকার করে উঠে বসতে চায়, কিন্তু ওয়াসেস শক্ত বাঁধনে নিজেকে ছাড়ানোর পক্ষে সম্ভব হলো না তৃষ্ণার। ওয়াসেস খুবই স্বাভাবিক আর শক্ত গলায় বলল, চুপচাপ শুয়ে থাক। তৃষ্ণা এতটা কাছে এই প্রথম কেউ এসেছে। অস্বস্তি আর ভয়ে তার ভেতরে বমি বমি ভাব হচ্ছে। তৃষ্ণা ওয়াসেসের থেকে সরে যেতে চেয়েও জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আপনি হঠাৎ আমার পাশে কেন? ওয়াসেস তৃষ্ণার কোনো কথা শুনেও না শোনার মতোই এমন এক ভাব করে বুকে জড়িয়ে শ্বাস ছাড়তে থাকলো। চোখ বুজে নেয়। তার আর জেগে থাকা ঠিক হবে না। তার পুরুষসত্তা উন্মাদ হয়ে পড়বে, নিজেকে সামলে নেওয়া দায় হয়ে যাচ্ছে। এখন অঘটন ঘটে যেতে পারে, তাই শান্ত থাকা উচিত তার। তৃষ্ণা নিজেকে ছাড়িয়ে নিতে পারে না, অনেক চেষ্টা করে কিন্তু পারে না। ওয়াসেস হয়েছে ওটা কি বুঝতে পারছে না তৃষ্ণা। সে ভেবে পাচ্ছে না কি হয়েছে তার। ওয়াসেসের হুটহাট এমন অদ্ভুত আচরণ অবাক করছে তৃষ্ণাকে। তৃষ্ণার আচরণ কবে না মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, ভেবে পায় না তৃষ্ণা এই অদ্ভুত আচরণ কেন করছে এই মানুষটা। বাড়ি ফেরার পর থেকেই গোসল পর্ব সেরে নাজা আর তৌসির গায়ের চামড়ায় লেপ্টে থাকা রক্তের দাগগুলো ধুয়ে মুছে সাফ করা বড্ড জরুরি। সারা রাতে বিনিদ্রায় জাগরণ আর হাড় ভাঙা ক্লান্তি শেষে তৌসির এখন পুরোপুরি অবশ। সে গম্ভীর মুখে তাকিয়ে আছে। বাড়ির লোকজনের সাথে একবার দেখা করে এসেছে নাজা। অত্যন্ত আলতো পায়ে বিছানায় ফিরেছে ফের। সে গভীর ঘুমে তলিয়ে আছে। বাড়ির লোকজনের সাথে একবার দেখা করে এসে নাজা অত্যন্ত
তো পায়ে বিছানায় ফেরে। তৌসিরের অসর বাহুডোরের মাঝে নিজেকে সঁপে দিতে সেও লেপ্টে যায় তার প্রিয় সেই চিরচেনা প্রশস্ত বুকে। এই মুহূর্তে নাছার মনের গহীনে প্রশান্তি খেলা করছে। নতুন জন্মে নেওয়ার পর আশার প্রদীপ উড়ছে যেন তার চারপাশ দিয়ে। নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন সব কিছু তার ভেতরে জাগ্রত হচ্ছে। তার মনে জন্ম নিয়েছে এক নতুন উপলব্ধি, আর তা হলো কোনো দ্বিধা ছাড়া এখন সে সত্যি এমন এক মন থেকেই তৌসিরের হাতটা ধরতে চায়, তাকে ভাসিয়ে দিতে চায় নিবিড় প্রণয়ের স্রোতে। জীবনের প্রতিটি বাক্যে সে মানুষটার যন্ত্রণার অনলে দগ্ধ হয়েছে। সে অন্তত এই সংসার জীবনে সে আর এইটুকু অন্যায় করবে না এই মানুষটার সাথে। সে অন্তত এই সংসার জীবন থেকে আর একটু ওপরে ছাই হোক না। না যা ঠিক করেছে, সে এবার সত্যিকার অর্থে সংসার বুঝবে, তৌসিরের সংসার, তৌসিরের সাথে। বুকের উপর থেকে আলতো করে তার মাথা তুলে তৌসিরের মুখের দিকে তাকালো নাজা। ঘুমন্ত রুক্ষ ফ্যাকাশে চেহারার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে তারপর মায়ের বাঁধনে জড়িয়ে একটু ঝুঁকে তৌসিরের চওড়া কপালে নিজের তপ্ত ওষ্ঠের মৃদু ছোঁয়ায় এঁকে দেয়। ও মুগ্ধ ভরা চোখে তাকিয়ে থাকতেই ব্যস্ত ওর অবাধ্য মনটা আনমনে গুনগুনিয়ে ওঠে কোনো এক অজানা অচেনা সুরে। রাগ রাগ ও সামায়া মেরি, যাই হোক এই গানটা আছে। এতটুকু পেয়ে হঠাৎই কি এক ভাবনায় নাজা বিছানা ছেড়ে উঠতে উদ্যত হয়, কিন্তু তারপরেই থমকে যেতে থাকে সে। তৌসিরের অবচেতন মনের অচেনা এক হাত খপ করে চেপে ধরে তাকে একটানে মিশিয়ে নেয় নিজের বুকের সাথে। ঘুমের আবেশে জড়ানো ভাঙা ভারী গলায় সে ফিসফিস করে ওঠে, আমার বুকে থাকা, কোথাও যাইতাছোস? হ্যাঁ, এইখানেই থাকবি। নাজা তৌসিরের জোরালো বাঁধন থেকে নিজেকে সামান্য আলগা করে নেয়। তারপর তৌসিরের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আঙুল চালাতে চালাতে মৃদুস্বরে বলে, আমি আপনার পাশেই আছি, কোথাও যাচ্ছি না, শুনছেন তৌসির আমার কথা? তৌসির চোখ খোলে না। আগের মতো নির্মিতল চোখে টেনে ধরে নাঝার উন্মুক্ত হাতটা। সেই তো শুভ্র গ্রীবার নিচে ঠোঁটের উষ্ণ আর জীবের গভীরতা স্পর্শ লেপে দিয়ে তপ্ত স্বরে ফিসফিস করে জবাব দেয়, শুনছি। তৌসিরের এই ব্যাকুলতা দেখে নাজা এবার তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে। তার কণ্ঠ চিরে বেরিয়ে আসে এক বুক আকুতি, আমি সত্যি আপনার সাথে থাকতে চাই তৌসির, কোনো অভিনয় নয়, আমি একদম সত্যিকারের সারা জীবনের জন্য আপনাকে আগলে রাখতে চাই, আপনার হয়ে থাকতে চাই, রাখবেন আমায়? তৌসির নাসার অন্তবে যেন এক চিলতে সুখের হাসি চিরিয়ে বেরিয়ে এলো। তৌসির মৃদুস্বরে টিপকানি কাটে, আমার আপত্তি করার এই জন্মে সাধ্য আর হইল কই? এতদিনকার এত সত্য মিথ্যার দোলা চাপে ভরা সংসার, আপনি কবেই বা আমার আপত্তি তোয়াক্কা করেছেন? জাস্ট নতুন করে অনুমতি চাইছেন ম্যাডাম। নাজা আর কোনো দমবার পাত্রী নয়, সেও নাসর বান্দার মতো তৌসিরের বুকে আঙ্গুল ঠুকে বলে, কথার মোড় ঘোরাবেন না, আপনি সোজা উত্তর দিন, আমায় চান কি না? তৌসির এবার আর নিজেকে সামলাতে পারে না, নাজাকে সজোরে নিজের বুকে পাঁজরে পিষে ফেলে। মনে হয় সে নিজের কৈতরীর হাড়ের ভেতরে লুকিয়ে রাখতে চায় নিজেই। ঘুম ঝরানো ভাঙা গলায় এক তীব্র আকুলতা ঢেলে সে বলে উঠল, চাই রে, ভীষণ করে চাই। তুই যদি সত্যি থাকতে চাস তাও চাই, আর যদি ছদ্মবেশে মিথ্যাভাবে থাকতে চাস তাও আমি তোর থাকতে চাই। তোর সাথে আমার একটা সংসার চাই। তৌসিরের এই নিঃশর্ত সমর্পণে নাজা ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তৌসিরের চওড়া পিঠে আলতো করে হাত বোলাতে বোলাতে সে নিঃশ্বাস নিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমি সত্যি থাকতে চাই তৌসির, কোনো মিথ্যা নেই এতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তৌসির শান্ত সমাহিত কণ্ঠটা আচমকা বদলে যায়। বড্ড কাতর গলায় শূন্য দৃষ্টিতে তাকায় অন্ধকারের দিকে চেয়ে ফিসফিস করে বলে ওঠে, আমি বড়ই হতভাগা রে নাজা, আমার কপালে সুখ আছে ঠিকই, কিন্তু কেন জানি তা দীর্ঘস্থায়ী হয় না। তালুকদার বাড়ির বড় ফটক পেরিয়ে ভেতরে ঢুকছে সিদ্দিক সাহেবরা, প্রত্যেকের মুখে চাপা ক্রোধ, চোখের আগুনের ফুলকি ঝরছে নাজার সাথে কথা বলতে না পারার আক্রোশে। তাদের ভেতরের রাগ যেন ফেটে পড়ছে, তাতে দাঁত চেপে মুঠো শক্ত করে তারা একে একে বৈঠকখানায় প্রবেশ করে। সিদ্দিক সাহেব
ভারী পায়ে হেঁটে এসে সোফায় ধপ করে বসে পড়ে। তার কপালে শিরা দপদপ করছে, চেয়ার শক্ত হয়ে আছে, চোয়াল শক্ত হয়ে আছে। ভেতরের ক্ষোভ এখনো একটু কমেনি তার, বরং সময়ের সাথে সাথে দাও দাও করে বেড়ে চলেছে। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে তিনি নওমির দিকে তাকায়, কণ্ঠে চাপা গর্জন নিয়ে বলে, ব্যবস্থা কর, আজ ওই সত্যি ওরে কইয়া দিমু। অনেক তামাশা শুধাইছি, আর না, আমার মাইয়া আমার লগে কথা কয় না। সিদ্দিকের কথা শুনে নওমি ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা বাঁকা হাসি। তিনি ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করে, আঙুলের ডগে একটি পরিচিত নাম্বার ডায়াল করে, তারপর কানের কাছে ধরতেই গলায় তীব্র বিদ্রুপ মিশিয়ে বলে, আমি তো আগেই কইছিলাম কাম তাড়াতাড়ি সারতে, তুমি না করলাম। সিদ্দিক সাহেবের মাথায় হাত বুলিয়ে নিজের ভেতরে গর্জন আর রাগটা দমানোর চেষ্টা করলো। কয়েকবার লম্বা শ্বাস নিল, দাঁত পিষে আদেশের সুরে বলে, ক সিরা নিতে, ওরে একদম ধইরা সিরা দিবার ক। আর সহ্য করা যাইতাছে না এইসব। তখন দরজা ঠেলে ঘরে ভেতরে ঢুকিলেন মাস্টার চাচু। ভেতরের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি থমকে গেছে। নিজ অবস্থানে দাঁড়িয়ে শুকনো গলায় কাঁপা কাঁপা কণ্ঠে ধীর স্থিরভাবে বললেন, ভাইজান থাক না, এটা ঠিক না, তৌসিরের সাথে এমনটা করা উচিত না। কথাটা শেষ হতে না হতেই নমি ভুরু কুঁচকে যায়, চোখে দপ করে জ্বলে ওঠে আগুন। এক লাফে জায়গা থেকে উঠে দাঁড়ায়, পুরো শরীরে জোর একত্রে করে ঠাস মাস্টার চাচুর গালে এক প্রচণ্ড থাপ্পড় বসিয়ে দেন তিনি। তার দাঁত কিরমির করে হিংস্রতার সাথে চিৎকার করে ওঠে, তুই বাল পাকনামি কর কম, তোর জ্ঞান শুনতে দাঁড়াই নাই এখানে আমি।